বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের যে বিষয়টা তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে যৌথ কোম্পানির আর্থিক গুণের ষষ্ঠ ক্লাস। তোমরা আসলে এর আগে 5টা করেছো, এখন ষষ্ঠ ক্লাসে আজকে আমরা আলোচনা করব। প্রথমে বলতে যাচ্ছি দেখো রতন লিমিটেড কোম্পানি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল দেওয়া আছে। এই রেওয়া মিল থেকে অনুরোধ দেওয়া আছে শেয়ার মূলধন 1,20,000, শেয়ার প্রতি 10 টাকা করে, নগদ প্রাপ্য হিসাব প্রতি হিসাব যন্ত্রপাতি 10% পত্র 1/4/2020, সাধারণ শুরুতে হবে 1.5 লাখ, সংরক্ষিত আয় 2,20,000, বিক্রিত বিক্রয় বিক্রয় কত টাকা আছে 15,000 এবং কত টাকা 1 লাখ টাকা 11 লাখ টাকা। অর্থবার্তা লিখিত ব্যয় অফিস ভাড়া 15 মাস, 3 মাসের অ্যাডভান্স হবে, শিক্ষানবিশ হবে 2 বছর, অর্ধেক হবে, বেতন খরচ 95,000, সাধারণ খরচ 25,000। এই যে বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে, এখানে আমরা মনে হয় এখান থেকে শিখতে পারি শুধু এই পত্রটা অফিস ভাড়া শিক্ষানবিশ, এই পত্রটা এখানে তোমাকে 9 মাসে শুরু করতে হবে। অফিস ভাড়া তোমাকে 3 মাসে অগ্রিম, আর শিক্ষানবিশ নামে তোমার অর্ধেক অগ্রিম। এটাই হচ্ছে এখানে মূল বিষয়। কি লেখা আছে মুনাফা যদি হয় 20% সাধারণ চর্চিত হবে, স্থানান্তর করতে হবে, 10% লভ্যাংশ খরচ করতে হবে। মানে কোনো এন্ট্রি নাই, সহজ এন্ট্রি, শূন্য এন্ট্রি, একদম সহজ শূন্য। এই বিক্রয়ের পরিমাণ কত, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে এই বিক্রয়টা বের হয়ে যাবে। বিষয় বিবরণী মোট মুনাফা দিতে বলছে, বিষয় বিবরণী করতে দেখতে হবে না, সহজ। মালিকানা সত্ত্ব বিবরণী খুবই সহজ, না বোঝার কিছু নেই, আমি একটু বলে দিচ্ছি। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, সো বললাম বিক্রয় নিয়েছে। এরপরে যাও রতন লিমিটেড কোম্পানি গেল বিষয় আয় বিবরণী, মোট মুনাফা দেওয়া আছে 3,45,000, তারপরে বাদ যাবে পরিচালন খরচ সময়, অর্থবার্তা 10, অফিস ভাড়া 45, বাদ অগ্রিম, বাদ অগ্রিম বাদ অগ্রিম হচ্ছে দেখো যে বাদ 12 দিয়ে করেছি আমরা। এখানে দেওয়া আছে অফিস ভাড়া 45, বাদ হচ্ছে অগ্রিম টাকা দিচ্ছি আমরা, বেতন খরচ দিচ্ছি, সাধারণ খরচ দিচ্ছি, পরিচালন। অপরিচালনের মধ্যে আছে আমাদের শিক্ষানবিশ আয়, পরে পরিচালন খরচ হচ্ছে এই পত্রের সুদ 9 মাসের। এরপর হচ্ছে আয় সহযোগ হবে শিক্ষানবিশ ইসলামী মাধবী, এই হচ্ছে বাদ সব করতে 1,75,000 টাকা হবে, সহজ। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণীটা আছে। মালিকানা সত্ত্ব বিবরণী করতে গেলে একটা কথা বলতে হবে, শুধুমাত্র দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, এই দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় বাদ দিলে যা আসবে সব হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন সঞ্চিত হবে এবং বন্টন সমূহ, মানে মালিকানা সত্ত্ব না, এটা সংরক্ষিত আয়। মূলধন সঞ্চিত বৃত্ত এবং সংরক্ষিত আয়, এই তিনটি মিলে হচ্ছে মালিকানা সত্ত্ব। বিকল্প পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি তুমি যদি করতে চাও করতে পারবে, শেয়ার মূলধন সঞ্চিত হবে, সংরক্ষিত আয় ভর্তি হবে। তবে এটা করা ভালো, ওটা করা ভালো, তুমি যেটা করা তোমার জন্য সুবিধা হবে তুমি সেটাই করবে। যে শিক্ষার্থীরা এর চেয়ে সহজ এবং সুন্দর অঙ্ক আর নামত করে করে নাই। 17 নম্বর অঙ্ক দেখি কাউকে পড়াই। রাউফুল ইসলাম আরিফ,
রাউফুল আরিফ, রাউফুল আরিফ, রাউফুল আরিফ জয়েন করছে। খোদা হাফেজ। তারপরে হচ্ছে মোহাম্মদ আর হাম ইবনে আজিম, আজিম Yes, sir. এটা পড়ো তো, ওটা ওটা পড়ো। লাভলু লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার নিবন্ধিত। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল ও অন্যান্য তহবিল ছিল নিম্নরূপ: প্রাপ্য হিসাব 83,000, যন্ত্রপাতি 40,000, নিষ্কর প্রিমিসেস 3,20,000, আসবাবপত্র 20,000, শেয়ার মূল্য প্রতিটি 10 টাকা মূল্যের 3,000 শেয়ার, 3 লাখ, সাধারণ সঞ্চিতি 40,000, অদাবিকৃত লভ্যাংশ 5,000, আয়কর ফেরত 5,000, সংরক্ষিত আয় 1/1/2020 61,200, মোট মুনাফা 1,20,000, বেতন খরচ 15,500, হ্যাঁ ভাড়া খরচ 30,000, হ্যাঁ বলো বেতন খরচ 15,500, ভাড়া খরচ 30,000, বলো। অনাদায়ী পাওনা 5,700, প্রদত্ত আয়কর 10,000, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 7,000। হ্যাঁ বলো, বল। আচ্ছা, অন্যান্য তহবিল পড়বো। সব ঠিক আছে। এর মধ্যে 2 মাসের বেতন। এর মধ্যে কোনো জিনিস, এই যে রেওয়ামিলের মধ্যে কোনো জিনিস সমস্যা আছে? রেওয়ামিলের মধ্যে কোনো সমস্যা আছে? নিষ্কর প্রিমিসেস কি হবে? বলো বাবা। নিষ্কর প্রিমিজেস, নিষ্কর প্রিমিসেস নিষ্কর প্রিমিজেস হচ্ছে দাবি মুক্ত, দাবি মুক্ত সম্পত্তি, যে সম্পত্তির উপরে দাবি থাকে না, যাকে বলা হয় নিষ্কণ্ঠক। নিষ্কণ্ঠক মানে স্টক। কোনো জিনিস অফ করে দেওয়া হয়, যা ধর মসজিদে তুমি জমি দিয়ে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছি 3 কাঠা, নিষ্কর যার উপরে তা অর্জিত থাকে না, নিষ্কর সব নিজের সম্পত্তি। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, হ্যাঁ, এই সম্পত্তির উপরে কোনো দাবি বা কোনো ধরনের কি নেই, যেরকম নিষ্কর সম্পত্তি বলা যায়, তাই এরকম হতে পারে যে এটা একটা সম্পদ, স্থায়ী সম্পদ। আর কি বলো, আর কি সমস্যা আছে দিকে? নাই, সমন্বয় বলো। 2 মাসের বেতন বকেয়া আছে। 2 মাসের বেতন বকেয়া আছে, নতুন পারবা অনাদায়ী এটা? পাওনা খরচ। পারবা এটা? বেতনের সাথে জি স্যার। তারপরে যাও, তুই যাও। নতুন অনাদায়ী পাওনা খরচ 1,300 টাকা ধরতে হবে। 1300 টাকা ধরতে হবে না, আমাদের বা 1300, এরপরে যাও। স্কোর, নিষ্কর প্রিমিসেসের উপর 2% অবচয় ধার্য করতে হবে। এরপরে যাও। সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। জি, এরপরে যাও। শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, অতাবিত ধার। এরপরে অদাবিকৃত লভ্যাংশের 50% অবলোকন করতে হবে। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়, তাই না? ঠিক, তাহলে আমরা দেখি ওই 2 মাসের বেতন বকেয়া আছে, তার 2 মাসের বেতন বকেয়া হচ্ছে মানে কি, বকেয়া বেতনের যে গণ্য করতে হবে কি তোমার বেতনের সাথে যোগ এবং
চলতি দাবি। এরপরে যাও, নতুন অনলাইন পাওনা 1300 টাকা ধরতে হবে। তো 1300 টাকা নতুন, নতুন ধরবা 1300 টাকা, কোনো সমস্যা নাই। অনলাইন পাওনা কত? 1300। অনলাইন কত? 1300। গুড, ফাইন। এরপরে যাও, এরপরে এরপরে কি হবে? এরপরে আছে অবচয় ধার্য করতে হবে, অবচয় করতে হবে, অবচয় করবা, অবচয় করতে হবে, অবচয় করতে হবে, ধরবা। এরপরে হচ্ছে তোমার বাই ক্লাসিক টু, হ্যাঁ, এই অবচয় করতে হবে, ধরবা। সাধারণ সঞ্চিত তহবিলে 100 টাকা, 1000 টাকা স্থানান্তর করতে হবে। সাধারণ সঞ্চিত তহবিলে 1000 টাকা স্থানান্তর করতে হবে। সাধারণ সঞ্চিত তহবিলে 1000 টাকা স্থানান্তর করতে হবে, এটা বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে, মানে এটা হচ্ছে সংরক্ষিত হয় মধ্যে 10,000 টাকা দিতে দেখাইতে হবে, এবং সাধারণ সঞ্চিত 40,000 আছে, এটাকে উদ্বৃত্ত সঞ্চয়ীতে 50,000 টাকা হবে। শেয়ার মূল্যের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শেয়ার মূল্যের উপর 10% লভ্যাংশ ঘোষণা করে দিবা। গুড, ফাইন। শেয়ার মূল্যের উপর 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, ঘোষণা করবা, 10% লভ্যাংশ ঘোষণা করে দিবা, ফাইন, হয়ে যাবে। এরপরে যাও, 10% লভ্যাংশ ঘোষণা করে দিচ্ছ। শেয়ার মূল্য যা আছে 3 লাখ টাকা, 10% 20,000 টাকা। অদাবিত লভ্যাংশের 50% অবলম্বন করতে হবে। অদাবিত লভ্যাংশের 50% করতে হবে অবলম্বন করে দিবা, অবলম্বন, ফাইন। ফাইন কি? অদাবিত লভ্যাংশের 50% অবলম্বন করতে হয়। অদাবিত লভ্যাংশ কত? দেখো তো আছে 5,000 টাকা। 5,000 টাকা অর্ধেক, 8,000 টাকা তুমি অবলম্বন করবে। অবলম্বন, একটা কথা মনে রাখতে হবে, এটা অবলম্বন করে দেখা দিবা, হয়ে যাবে। ঠিক আছে, আর তো মনে হয় কিছু আবার এখানে দেখার সুযোগ নেই। আচ্ছা, তাহলে প্রথম লভ্যাংশ 30,000 টাকা, এটা বাদ করে দিচ্ছি। দেখো 30,000 টাকা মোট মুনাফা গেল, দেখো 1,20,000। বেতন যোগ বকেয়া, ভাড়া, আদায় পাওনা, নতুন আদায় পাওনা 20 পাওয়া বছর শেষ। ইট মুনাফা, ইট মুনাফা হওয়ার পরে সংরক্ষিত আয় দিয়েছে। দেখো এই যে, একটু বোঝার চেষ্টা করো বাবা, সংরক্ষিত আয়ের কত বছরের বৃত্ত এবং চলতি উদ্বৃত্ত দুইটা, কিন্তু যোগ একটা কথা এখানে আসবে, অদাবিকৃত লভ্যাংশের যে 50% আসছে সেটা অবলম্বন। একটা কথা তোমার মন দিয়ে শুনতে হবে, সংরক্ষিত আয়ে অদাবিত লভ্যাংশের কি, অদাবিত লভ্যাংশ কি 50% কি হবে? অ্যাকসেপ্ট করতে হবে। 50% কি করতে হবে? অদাবিত লভ্যাংশের 50%, প্লিজ কত পার্সেন্ট? 50% এখানে আনতে হবে। অদাবিত লভ্যাংশের 50% কি? অদাবিত লভ্যাংশের 50% আমরা বিষাদয় করে দিই, এটা কখনো হবে না। আমরা অনেকেই দিচ্ছি বা অনেক বইতেও দেখবা, যেটা হচ্ছে অদাবিত লভ্যাংশকে অবলম্বন দেখাইছে বিষয় বিপরীত। যেহেতু অদাবিত লভ্যাংশটা কি আসলে? অদাবিত লভ্যাংশ হচ্ছে লভ্যাংশ ঘোষণা করেছি কিন্তু সেই লভ্যাংশ দেওয়া হয় নাই, মানে শেয়ার হোল্ডারদের দেওয়া হয় নাই বা শেয়ার হোল্ডাররা নেয়নি। যেহেতু নেয়নি বা শেয়ার হোল্ডাররা যেহেতু গ্রহণ করে নাই বা নেয় নাই, তখন বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তখন একটা বিষয় বুঝতে হবে, কি বুঝতে হবে? যে তখন একটা ভাই ভালো করে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। কি বুঝতে হবে? খেয়াল রাখো যে যে লভ্যাংশ দেওয়ার কথা কিন্তু দেওয়া হয় নাই, লভ্যাংশ দেওয়ার কথা কিন্তু লভ্যাংশ দেওয়া হয় নাই, তার মানে এটা একটা আয় হয়েছে, এটা আয় হয়েছে, পরোক্ষ আয় হয়েছে। মানে যদিও আমি কাউকে টাকা দেওয়ার কথা, মানে তার যখন বললাম ভাই তোমাকে টাকা দিব,
বা লাভের টাকা দিব, তাহলে তখন এটা আমার দায় হয়ে যায়। বাট সেই টাকাটা আমি পরিশোধ করি নাই বা দেইনি, তাহলে এটা একসময় আমার এটা আয় হয়ে যায়। আয় আয় সব এটা আয় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। যখন প্রস্তাবিত লভ্যাংশ দেই তখন দিয়ে হচ্ছে নিচে দেখো ওই যে প্রস্তাবিত লভ্যাংশ, এই যে অদীয় লভ্যাংশ, সেই লভ্যাংশ থেকে যখন কিছু লভ্যাংশ দেওয়া হয় নাই তখন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আয়। ওয়ান কাইন্ড অফ আয় মনে রাখো, ওয়ান কাইন্ড অফ আয়। আবারও বলছি বা বোঝার চেষ্টা করো, আবারও বলছি, হ্যাঁ? এটা একটা আয়, ওনার বুঝতে পারলে বুঝো, এটা একটা আয়। সো যে অদাবিত লভ্যাংশের যে টাকাটা আমরা আমরা পাইনি বা আমরা দেইনি, সেটা হচ্ছে আমার আয়। আর যেটা আমরা মনে রাখতে হবে, যে টাকাটা আমরা আহ, মানে অবলম্বন করবো না, সেই টাকাটা অবশ্যই কি আমরা তাকে দায় হিসাবে রাখবো এবং চলতি দায় রাখবো। অনেক সময় দীর্ঘমেয়াদী অলবন অদাবিত লভ্যাংশ থেকে ওই যে টাকা থাকে সেটা আমরা অনেক সময় আহ, সঞ্চিতে ট্রান্সফার করে ফেলে কোম্পানি, বিভিন্ন কোম্পানিরা করে ফেলে। ঠিক আছে তো শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূল বিষয়, আর কিছু নাই এখানে, সব সহজ। আচ্ছা আচ্ছা, এখন কে পড়বে দেখি একটু। রাফিল আরিফ, আরিফ আসে নাকি রে? আরিফ আসছিস? আরিফ, আরিফ আসস নাই? আসে নাই। জি স্যার। তবে তুই মারা জি গেছিস? স্যার। তুই জয়েন করে কি মারা গেছিস নাকি? জি স্যার। হ্যাঁ, না স্যার, এই যে আছি তো। কই আছিস? তবে ডাকতে ডাকতে আমি গলা ফাটিয়ে ফেললাম, তুই ঢুকাইছিস। এখন পর অঙ্কটা পর, আরো না স্যার, আমার নেটটা একটু সমস্যা আর কি। আচ্ছা তুই 18 নম্বর পর। মাঝখান দিয়ে কথা শোনা যায়নি কিছুক্ষণ, এখন আবার পাওয়া যেতেছে, মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিল। ডিসকানেক্ট হবে, নেট সমস্যা হবে, এটাই সব। মানে অঙ্কটা পড়বো? পর। জি স্যার, পড়তেছে। এটা করিস না, পর। হ্যাঁ, মনি লিমিটেড কোম্পানির অনুমোদিত মূলধন 9 লাখ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 9,000 শেয়ারে বিভক্ত। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল ও অন্যান্য তহবিল ছিল নিম্নরূপ: জি, শেয়ার মূলধন 6,000 শেয়ার, বল। 6 লাখ টাকা। নিট লাভ, নিট লাভ 1,05,000। এই নিট লাভটা তো আর শোন, এই নিট লাভটা কিন্তু আমরা মনে রাখতে হবে লাস্ট ইয়ার নিট লাভ। হ্যাঁ, জি স্যার। okay. আসবাবপত্র 1,35,000। আর এই বছরের নিট লাভটা বল, বল জি স্যার। বল বল, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, সাধারণ সঞ্চিতি 1,12,500। দালান কোঠা 2,89,500। আয়কর 22,500। আয়কর সঞ্চিতি 18,000। সংরক্ষিত আয় বিবরণী উদ্ধৃত 1,20,000। হ্যাঁ, তারপরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 22,500। হ্যাঁ, বল। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 25,000। প্রদেয় হিসাব 60,000। প্রাপ্য নোট 50,000। ব্যাংক জমা 1,36,500। হুম, নগদ তহবিল 2,77,500। সমাপনী মজুত পণ্য 57,000। জি, যাক মোটামুটি এখান থেকে জানলাম, অনেক কিছু জেনে ফেলছি। এখন আমি দেখাচ্ছি শেয়ার মূল্যের উপরে 10% লোভ, 6.25% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটা এত সহজ ছিল, 6.25 করে দিব ওটার উপরে, ওই যে 6 লাখ টাকার উপরে। হ্যাঁ, নিট লাভের 15,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিল এবং 12,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিল, এই দুটোই হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিলে, এটা হচ্ছে আমাদের সংরক্ষিত আয়ে যায়। আর কর্মচারী কল্যাণ তহবিল, এটা সাধারণত যেহেতু ইন্টারনাল ভাবে দেওয়া হয়,
তার জন্য এটাকে আমরা বিশদায়ী বিবরণীতে পর পরবর্তী ধার্য করতে হয়। নমাদের নিকট এত টাকা পাওনা প্রাপ্য হিসাবে অন্তর্ভুক্ত এবং উপরপক্ষে 9,000 টাকা প্রতি হিসাবে অন্তর্ভুক্ত আছে। এই যে এখানে বলা হয় মানে এই যে আমরা দেনা আছি 7,500 বা পাওনা আছি 9,000 টাকা, এই যে এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে টাকাটা ছোট মানে দুইটা টাকার মধ্যে উভয় টাকার মধ্যে যে টাকাটা ছোট সেই টাকাটা তোমাকে দুই দেনাদার এবং পাওনাদার থেকে বাদ দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যে টাকাটা ছোট, হ্যাঁ, যেমন ধরো নবায়ন নিকট পাওনা কত 7,500 এবং টাকা প্রাপ্য হিসাবে অপরপক্ষে 9,000 টাকা প্রতি হিসাবের মধ্যে, যেটা এই টাকার মধ্যে দুটার মধ্যে যেটা ছোট সেটা কোথায় যাবে, আমাদের মনে রাখতে হবে সেটা কোথায় যাবে, পাওনাদার এবং দেনাদার থেকে বাদ যাবে। যে টাকাটা কমন বা ছোট টাকা, যদি 5,000 টাকা পাইতো 6,000 টাকা পাইতো 5,000 টাকা বাদ যাবে, 9,000 টাকা এক জায়গায় থাকতো 12,000 আর থাকতো 15,000 টাকা, যে টাকাটা ছোট মানে 10,000 টাকা সেটা দায়িত্ব, মানে উভয় টাকার মধ্যে যে টাকাটা ছোট সেটা বাদ যাবে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, এরপরে যাও আর কিছু নাই, বিক্রয়ের উপর নিট লাভের 7% বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আরে ওই নিট লাভ থেকে নিট লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে বিক্রয়ের কত 7%, তাহলে আমাদের বের করতে হবে না, আমাদের যদি মনে রাখতে হবে বাবা 60 টাকা যদি কি হয় আমাদের নিট লাভ হয়, তাহলে 100 টাকা কি 93 টাকা কি আমাদের মানে 100 না টোটাল। একটা কথা মনে রাখতে হবে, এইভাবে করলে হয় যে আমাদের বিক্রয় কত টাকা, আমাদের বিক্রয় হচ্ছে সহজ সুন্দর করে বুঝতে হবে যে আমাদের নিট লাভ 60 টাকা হলে বিক্রয় হবে 100 টাকা, না তাই না? 160 টাকা তো যদি হয় তাহলে নিট লাভ যদি 60 টাকা বিক্রয় কত 100, নিট লাভ 1 টাকা হলে বিক্রয় 100 আর নিট লাভ 105 টাকা যদি হয় তাহলে আমাদের 15 লাখ টাকা, মেবি 15 লাখ টাকা হচ্ছে আমাদের কি বিক্রয়। এই যে এই বিক্রয় ইনফরমেশনটা বের করার জন্যই আমাদের এই যে ওই যাবতীয় তথ্য দেওয়া হয়েছে, শুধুমাত্র বিক্রয় ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, এইটাকে তোমরা মনে রাখতে হবে। দিলাম বিক্রয় ইনফরমেশন 15 লাখ টাকা মনি লিমিটেড। এরপরে সংরক্ষিত আয় বলেছে, সংরক্ষিত আয়ের মধ্যে দেখো আমাদের সংরক্ষিত প্রারম্ভিক আছে কত 1,20,000, চলতি বছরের ঋণ মুনাফা কত 1,05,000। আমরা ভাবছিলাম যে বিগত হবে, কিন্তু যেহেতু সংরক্ষিত আছে একটা কথা মনে রাখতে হবে, রেওয়া মিলে যদি নিট লাভ এবং সংরক্ষিত আয় দুটোই থাকে তখন সেটাকে আমরা নিট লাভটাকে কারেন্ট এবং সংরক্ষিতকে প্রিভিয়াস ধরতে পারি বা ধরবো। আর যদি রেওয়া মিলের মধ্যে আবার বলছি রেওয়া মিলের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, রেওয়া মিলের মধ্যে যদি কি থাকে সংরক্ষিত, রেওয়া মিলের মধ্যে যদি শুধু নিট লাভ থাকে সংরক্ষিত না থাকে, হ্যাঁ সংরক্ষিত না থাকে তাহলে সংরক্ষিত না থাকে তাহলে বুঝতে হবে বা ধরে নিতে হবে যে সংরক্ষিত না থাকে, তাহলে ধরে নিতে হবে ওই নিট লাভই হচ্ছে সংরক্ষিত বা প্রিভিয়াস ইয়ারের কি প্রফিট, তারা সংরক্ষিত নিট লাভটাকেই সংরক্ষণ করেছে, ওখান থেকে কোনো পরিমাণ টাকা তার ডিস্ট্রিবিউশন অথবা তারা কোনো ট্রান্সফার করে নাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদেরকে চরম ভাবে বুঝে নিতে হবে, না বুঝলে হবে না, তো বুঝে নিতে হবে। হ্যাঁ, যাক আমি তোমাদের কাছে এটা বললাম কি যে যদি কোনো ক্ষেত্রে দেখো নিট লাভ এবং সংরক্ষিত দুটোই থাকে তখন একটা সংরক্ষিত প্রিভিয়াস ইয়ার মানে গত বছর নিট লাভকে চলতি বছরের নিট লাভ হিসাবে বিবেচনা করতে হবে। ওকে, এর মধ্যে আর কিছু নেই, সহজ অঙ্ক। এরপরে হচ্ছে শেয়ার হোল্ডার সত্তা ও দায়ের পরিমাণ। আমরা সত্তা বলতে আমরা জানি অনুমোদিত মূল্য, নিষ্কৃত মূল্য দিব, সঞ্চিত উদ্বৃত্ত, ওই যে 15,000 টাকা বললাম যে সংরক্ষিত আয় তো আছে, আর সাধারণ 1,12,500 15,000 টাকা যোগ হয়ে যাচ্ছে। এরপরে চলতি আয় ও ভবিষ্যৎ অবস্থা প্রতি হিসাব 60 লাখ বা নোমানের দ্বারা সামান্য, নোমানের দ্বারা সামান্য, এটা হচ্ছে তুমি ওই যে সমন্বয় করেছে
সেটা ওই যে বললাম যে যেটা ছোট সেটা দু জায়গা থেকে বাদ যাবে, আমি বাদ দিয়ে দিয়েছি। পদীয় লভ্যাংশ 6.25 ধরেছি, কর্মচারী কল্যাণ ধরে 12,000 টাকা ধরেছি। এভাবেই একটা অঙ্ক সমাধান করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে যাও, এরপরে একজন পলাইছে না, ধরবো দেখে পলাইছে নাকি? মোহাম্মদ আহরাম আনজির। আনজির, হ্যালো মিস্টার আনজির, জি স্যার। এই পড় তো দেখি, 18 নম্বরটা পড়। রুমা লিমিটেড কোম্পানির 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। জি, নগদ তহবিল 70,000, প্রাপ্য হিসাব 1,20,000, প্রাপ্য নোট 40,000, প্রাথমিক খরচ 20,000, মজুত পণ্য 31/12/2020 70,000, বীমা সালামি 12,000, যন্ত্রপাতি 2,72,000, আস্তে আস্তে প্রদেয় হিসাব 60,000, প্রদেয় নোট 25,000, 10% ঋণ 1/7/2020 হ্যাঁ, 1 লাখ, বলো। ব্যাংক জমা অতিরিক্ত 20,000, শেয়ার মূলধন 3 লাখ, বল। সংরক্ষিত আয় 30,000, বিক্রয় 3,50,000, বকেয়া বেতন 4,000, বেতন 40,000, ভাড়া 24,000, অনাদায়ী পাওনা 6,000, প্রদত্ত লভ্যাংশ 15,000। জি, গুড। এর মধ্যে কোনো কিছু বোঝার আছে যে স্যার একটু আলোচনা করেন? না স্যার। মোটামুটি সব পারবে না? Good. কেউ কি কোনো বোঝার আছে যে স্যার একটু আলোচনা করলে ভালো হয়? কারো কোনো বোঝার আছে যে এটা আলোচনা করলে ভালো হয়? কি রে বাবা? না স্যার। Good, fine. এরপরে যা হচ্ছে তথ্যগুলিতে। তথ্যগুলি তো সহজ আছে, যেটা খুবই সহজ বলে মনে হয়। তথ্যগুলিতে কি কি দেখো একটু। তথ্যগুলি হচ্ছে ঋণপত্রের সুদ অবরুদ্ধ রয়ে আছে। এটা বললে ভালো, না বললেও আমরা তাই করতাম, যেটা অপরত্বই ধরতাম। এখানে অপরত্ব ধরার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে যে টাকা আমরা পরিশোধ করি নাই, সুদ পরিশোধ করি নাই, সো এটা আমাদের কোনো সুযোগ নাই, আমাদেরকে ধরতেই হতো। হ্যাঁ, এরপরে যে প্রাথমিক খরচের অবলম্বন, এটা বিশদায় গুণে 25% যাবে, আর 75% যাবে হলো আর্থিক অবস্থার বিবরণীর অলিক সম্পত্তি বা ভর সম্পত্তি। প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাব যেটা আছে সেটার 5% আদায়যোগ্য নয়, আদায় করতে পারবে না, আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়, মানে এটা অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। অবশিষ্ট কি সম্পত্তি রূপে 5% সঞ্চিতি করতে হবে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটাকে আমাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? আমি আবারও বলছি, আবারও বলতে চাই, যেটা বলতে চাচ্ছি বা বলতে চাই সেটা যে ওই যে 5% টাকাটা ওটা বাদ দেওয়ার পরে বাকি টাকার উপরে সঞ্চয় করতে হবে। শেয়ার মুদ্রার লভ্যাংশ বলতে নিট লাভের উপরে সাধারণ সঞ্চয় তৈরি করতে হবে। সহজ একটা অঙ্ক, সহজ। চলতি দায়ের পরিমাণ, চলতি দায় তো তুমি জানো যে এখানে আহ অনেক পরিমাণ চলতান আছে। পদীয় হিসাব, পদীয় নোট, ব্যাংক পত্র, বকেয়া ভুক্তন, ঋণপত্রের বকেয়া সুদ, পদীয় লাভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। এগুলো হচ্ছে আমার টোটালি হচ্ছে আমার চলতি দায়। এই অঙ্কের জন্য এটা চলতি দায়। তুমি এটা বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করেছো। এরপরে যাও, এরপরে বলছে আমাদের সহজ কথা আয় বিবরণী। বিক্রয় 3,50,000, বাদ বিক্রিত পণ্যের ব্যয় 2,01,50,000 টাকা, মোট মুনাফা 1,50,000, নির্বাচন দাবি, বেতন, ভাড়া, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা 6%।
মানে 5%, যোগ নতুন আদায় কত 5%, তাই না কি 5%, যোগ নতুন আদায় করা কত 5%, 6 6 12, বাদ যোগ হচ্ছে নতুন সঞ্চিতি, বাদ হচ্ছে পুরাতন সঞ্চিতি, বাট এখানে পুরাতন সঞ্চিতি নেই, সো এখানে নতুন সঞ্চিতি যোগ হবে। একটা কথা মনে রাখতে হবে যে আবার আর্থিক অবস্থা বিবরণীতে এই যে নতুন আদায় এবং নতুন সঞ্চিতি দুটোই প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। প্রাথমিক খরচ অবলম্বন 5,000 টাকা দিয়েছে, এভাবেই তোমাকে অঙ্কগুলো সমাধান করতে হবে। এরপরে যাও অপরিচালন খরচ ঋণপত্র সুদ দিয়ে নিরূপণা হয়েছে, এই যে সহজ। এরপরে সংরক্ষিত আয় তো গত বছরের এবং চলতি বছরের, এর থেকে যা পত্র লাভাংশ, অদীয় লভ্যাংশ এবং সাধারণ শ্রমিক তহবিল স্থানান্তর, এই তিনটা যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা হয়ে গেল। এরপরে যাও ওয়ার্ক হোমওয়ার্ক আছে, বাসায় হোমওয়ার্ক গুলো দেখবা এবং হোমওয়ার্কের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই বলতে হবে, আমি বলে দিব। এই যে এখানে একটা কথা আমাদের মনে হয় নতুন থাকতে পারে, প্রাপ্য নগদ বন্ড, বন্ড বন্ড হচ্ছে ঋণপত্র, হ্যাঁ 9% বন্ড, এটা হচ্ছে ঋণপত্র, বন্ড ইংরেজিতে ঋণপত্র, হ্যাঁ এই ঋণপত্রের মধ্যে শুধু এক লাইন করতে হবে, আর এখানে তো কোনো কিছুই নাই। আয়কর, এই আয়করটা যাবে আয়কর, আয়কর ফেরত বাদ যাবে, আয় মনে রাখতে হবে এইগুলো। আয়কর হচ্ছে আয়কর ফেরত, আয়কর থেকে আয়কর ফেরত বাদ দিতে হবে, অথবা তুমি আয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে আয়, যে আমরা যে প্রিভিয়াস ইয়ার মানে কারেন্ট ইয়ার অঙ্কগুলো করি এখানে বাদ দিতে হবে, এভাবেই অঙ্কগুলো হয়ে যাবে। দেখ আগামী ক্লাসে আবার দেখা হবে। এই সুন্দর সময় কাটলো, ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।